আপনার সমস্যা কি বলেন তো? কেন বলুন তো? বিগত 11 মাস 8 দিন ধরে আপনি আমাকে ফলো করছেন, কিন্তু কেন? ধন্যবাদ আপনাকে। কেন? আমি কতদিন আপনাকে ফলো করি আমি নিজেও জানি না, কিন্তু আপনি ঠিকই হিসাব রেখেছেন। এমনিতেই ভালো লাগে তাই। আর পাহারা দিচ্ছি আমি। কি পাহারা দিচ্ছেন আপনি? আমার সন্তানের জননীকে। মানে কি? এই কথার মানে যদি আপনি না জানেন তাহলে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে পড়ার কোনো মানে হয় না। নতুন করে ক্লাস 8-এ ভর্তি হবেন। ফাজলামো করছেন? আপনার মনে হয় না আমি বিরক্ত হচ্ছি? কই, আমি তো জানি তোমারও ভালো লাগে। ভুল জানেন আপনি। প্লিজ দয়া করে আর বিরক্ত করবেন না। তুমি অনেক সুন্দর, সেটা জানো? তো অনেক ছেলে তোমাকে ভালোবাসতে চায়। আমি কি করতে পারি? সবাইকে রেখে আমাকে ভালোবাসেন, কারণ আমি আমাকে অনেক ভালোবাসি। দেখুন, সামনে আমার পরীক্ষা, আর জীবনে অনেক দূর যাওয়ার ইচ্ছা আছে আমার। সেই স্বপ্নটাকে নষ্ট করতে চাই না, প্লিজ। আমি কি সেই স্বপ্ন পূরণের সাথী হিসাবে থাকতে পারি আপনার সাথে সারাক্ষণ সাহা হয়ে? না, পারি না, কারণ আপনাকে আমার একদম সহ্য হয় না। প্লিজ ক্ষমা করবেন আমাকে। আমি কি আপনার যোগ্য না? এখানে যোগ্য অযোগ্য বিচার কেন আসবে? তাহলে কেন বললেন আমাকে আপনার সহ্য হয় না? আপনি যে বারবার বিরক্ত করেন সেটা সহ্য করার মতো না। আমি কি করেছি বলেন? হয়তো দেখতে মন চায় তাই দেখতে আসি, তাই বলে কি আপনি আমাকে অপরাধী করবেন? দেখুন, আমি এখন এগুলো নিয়ে ভাবতে চাই না। আমার জীবনে অনেক দূর যাওয়ার ইচ্ছে, সেজন্য আমি এতটা দিন কোনো দিন কাউকে জীবনে আসতে দেইনি। যদি কখনো সে সময় আসে তবে তখন ভেবে দেখব। আমি অপেক্ষা করব, আমি অপেক্ষা করতে বলছি না। কিন্তু আমি অপেক্ষা করে থাকবো। যদি পরিশেষে অন্য কারো হয়ে যায়? ভাগ্যকে মেনে নিব। সেদিন হয়তো নিজেকে বলতে পারবো অপেক্ষা করেছি, আমার কপাল খারাপ ছিল। কিন্তু তার আগে যদি পিছনে সরে যাই তবে তো নিজেকে আর সান্ত্বনা দিতে পারবো না। আমার আর সময় নেই। ভালো থাকবেন আপনি। আর বিরক্ত না করলে খুশি হতাম। বিরক্ত আগেও করিনি, এখনো করব না। শুধু ছায়া হয়ে ভালোবেসে যাব, যাতে স্বপ্নটা ভালো করে দেখতে পারি। ভালো থাকবেন আপনি। আপনিও। আমি সাবিয়া আক্তার রিমি। বাবা একটা কোম্পানিতে জব করেন। মা জন্মের 3 বছর পরে মারা গেছে। বাবা আবার বিয়ে করেছেন। সৎমা খুব বেশি ভালোবাসেন না। ইতিহাস সাক্ষী আছে, সৎমা সব সময় ভালো হয় না। তিনিও সেই কথার মান রেখে এগিয়ে চলেছিলেন। আমার সৎ মায়ের 2টো সন্তান, একজনের নাম আখি, আর একজন বাদল। আখি আমার চেয়ে 6 বছরের ছোট। আমার বয়স এখন 20 বছর 3 মাস। বাদলের বয়স 11 বছর। সৎ মা ভালো না বাসলেও আখি বাদল আমাকে বড় বোনের মতো সম্মান করে। ওদের ভালোবাসার তুলনা নেই। বাবা তো সব সময় আমাকে ছায়ার মতো আগলে রেখেছেন। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে পড়ি আমি, 3rd ইয়ার। নিজের প্রশংসা করে বলছি না, চেহারা শ্যামলা সুন্দর। যার সাথে কথা বলে আসলাম তার নাম মানিক। আমাদের কলেজের বিপরীতে তাদের একটা রেস্টুরেন্ট রয়েছে। তার বাবা মা দুজনে বছর আগে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তারপর থেকে মানিক দোকানের মালিক। উত্তর বাড্ডা তাদের নিজেদের বাড়ি আছে। দেখতে অনেক ভালো, পড়াশোনা করেছেন, বিএসসি কমপ্লিট। কিন্তু তার একটা দুর্বলতা আছে, আর সেটা আমি। কলেজে সব সময় আমাকে ফলো করেন সে। আর এই বিষয়টা আমার আরো 2টো বান্ধবী জানেন। বাসায় গিয়ে তাড়াতাড়ি গোসল করে খাটের উপর বসে আছি। ক্ষুধা লেগেছে প্রচুর। সকালে না খেয়ে চলে গিয়েছিলাম কলেজে। খাবার খেয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। সন্ধ্যাবেলা পড়াশোনা করি। এভাবে দিন কেটে যায়। এর অনেক দিন পর হাতিঝিল ঘুরতে গিয়েছিলাম, আমি আর আমার ছোট বোন আখি আর একটা বান্ধবী। হঠাৎ করে মানিককে দেখলাম একটা মেয়ের সাথে রিক্সা করে হেসে হেসে কথা বলতে বলতে চলে গেল। কেন যেন মনটা খারাপ হয়ে গেল। সেদিন আর পড়াশোনা, আহার, নিদ্রা কিছুই ঠিকমতো হয়নি। পরের দিন কলেজ গিয়ে সরাসরি তার রেস্টুরেন্টে গিয়ে হাজির। সাহেব এখনো আসেনি। বয়স্ক একটা কাকা আছে ওখানে। সে মানিকের বাবার সময় হতে আছেন। তাকে জিজ্ঞেস করে জানলাম একটু পরে আসবে। বলতে না বলতেই সে হাজির। কি? তুমি করে কথা বলতে কে বলল? সরি। ঠিক আছে, সমস্যা নেই। আপনি তো বয়সে বড় আমার। তুমি করে বললে কোনো সমস্যা নেই, কিন্তু এরপরে যেন আর কখনো নিজের আপন বোনকেও রিক্সার ভেতর না দেখি। জি, মনে থাকবে, কিন্তু আমার তো আপন বোন নাই। জানি আমি, উদাহরণ হিসেবে এটা বললাম। আপনার মোবাইল নাম্বারটা দরকার আমার। আর একটা কথা আছে। 0165833। বলো, আর কি বলবে? কলেজে একটা ছেলে আমাকে প্রপোজ করেছেন। আমি বলেছি আমার রিলেশন আছে। সে বিশ্বাস করে না। ঠিকই তো আছে, তুমি তো সত্যি রিলেশন করো না কারোর সাথে। ও আচ্ছা, ভালো থাকবেন আপনি।
নাস্তা করে আসছো তো তুমি? হুম। ভালো থেকো, বাই। কলেজে গিয়ে একটা ক্লাস করেছি, তারপর মাঠে বসে আছি। এমন সময় কলেজের সেই ছেলেটা আসলো, সাথে আরো দুটি ছেলে। কেমন আছো রিমি? ভালো। আপনি আবার আসছেন? তোমাকে ছেড়ে কই যাব বলো? তুমি আমার ভালোবাসা গ্রহণ করো প্লিজ। আমি তোমাকে ভালোবাসি। বললাম তো আমার বয়ফ্রেন্ড আছে। সমস্ত শিক্ষক ছাত্র ছাত্রী জানে রিমি সিঙ্গেল। আচ্ছা 1 মিনিট দাঁড়ান, তাকে ফোন করি, সে আসুক, নিজে চোখে দেখবেন। আচ্ছা ঠিক আছে। মানিককে ফোন দিলাম, রিং বাজলো। কিন্তু সে কেটে দিল। দ্বিতীয়বার কল দেব তার আগে সে কল ব্যাক করেছে। কেমন আছো? ভালো। তুমি একটু কলেজের মাঠে আসবে 2 মিনিটের মধ্যে? কেন বলো তো? কলেজের সেই ছেলেটা আবার আসছে তো। আমি আসতেছি এক্ষুনি। 5 মিনিটের ভিতরে সে হাজির। আসছো তুমি? দেখো না, এরা আমার কথা বিশ্বাস করে না। তুমি চিন্তা করো না, দেখতেছি আমি। কি খবর ভাই? একটা মেয়ে বলেছে তার বয়ফ্রেন্ড আছে, তারপরে কেন ডিস্টার্ব করেন? ভালো লাগে তাই। আপনি কতদিন হলো এই কলেজে আসলেন? কেন বলুন তো? আমাকে চিনেন আপনি? না। সামনের রেস্টুরেন্টটা আমার, কলেজের মোটামুটি সবাই চেনে। ও আচ্ছা। পাশের ছেলেটি বলল, মানিক ভাই, আসলে বুঝতে পারিনি আমি, আর কখনো হবে না। আচ্ছা ঠিক আছে রিমি, তুমি ক্লাসে যাও। আজকের এই দিনে মানিকের সাহায্য নিতে হয়েছে আমার, কিন্তু তেমন কিছু মনে হয়নি আমার। মনে হয় যেন নিজের লোকের সাথে কথা বলি। আরও কিছুদিন চলে গেছে, আর কোনো ছেলে বিরক্ত করেনি, শুধু মানিক ছাড়া। একদিন কলেজ থেকে বাসায় গিয়ে আমি তো অবাক। আমার সৎমা আমার বিয়ের সম্বন্ধ স্থাপন করেছেন। আমার জন্য সবাই অপেক্ষা করে আছেন। আমি একেবারে আকাশ থেকে পড়লাম। অনেক কষ্ট হইল, কিন্তু কাউকে বোঝাতে পারছি না। বাবা কেমন করুণ দৃষ্টিতে তাকায় আমার দিকে। রাতে অনেক ভেবে একটা উপায় বের করলাম। পরের দিন সকালে মানিককে কল দিলাম, কল কেটে দিয়ে কল ব্যাক করলো। হ্যালো রেমি, বলো। আপনি সেদিনও আমাকে কল কেটে দিয়ে ব্যাক করলেন, আজও তাই। আপনি কি আমার নাম্বার চিনতেন? চিনতাম। কখনো তো কল দেইনি। বিরক্ত না করার জন্য। এখন কি করেন আপনি? বাসায় আছি, বের হবে একটু পরে। ঠিক 10টা বাজে আমার বাসার সামনে অপেক্ষা করবেন। বাইক আনবেন না, সিএনজি নিয়ে আসবেন। কিন্তু কেন? তখন বুঝতে পারবেন। এখন তো 8:30 বাজে, একটু পরে আসি। আচ্ছা ঠিক আছে। আপু, তুমি সত্যি সত্যি চলে যাবে? তাছাড়া উপায় নেই আখি। কিন্তু কার কাছে যাবে তুমি? দেখি কোথায় যাওয়া যায়। তবে তুই চিন্তা করিস না, তোর সাথে আমি যোগাযোগ করে নিব। আচ্ছা ঠিক আছে, মা বাজার থেকে আসার আগে বেরিয়ে পড়ো, না হলে ঝামেলা হবে। তুই বইয়ের ব্যাগটা নিয়ে চল, আমি কাপড়েরটা নিচ্ছি। হ্যালো, আপনি কোথায় আছেন? বাসায় নিচে। দাঁড়ান আপনি, আমি আসতেছি। আচ্ছা। নিচে এসে আখির কাছে বিদায় নিয়ে সবকিছু সিএনজিতে উঠালাম। মানিক অবাক হয়ে তাকিয়ে দেখছে, হয়তো কিছু বুঝতে পারছে না। তাড়াতাড়ি চলুন। কোথায় যাবো আমরা? আপনার বাসায় যাচ্ছি। মানে কি? আমার বিয়ে ঠিক হয়েছে, মা আমার বিয়ে ঠিক করেছেন। তুমি কি রাজি না? রাজি হলে এখন আপনার সাথে কেন আমি? সেটাও যুক্তির কথা। কতক্ষণ লাগে আপনার বাসায় যেতে? জ্যাম না হলে 15 মিনিট সময় লাগবে, আর না হলে 30-40 মিনিট বা বেশি। আচ্ছা তাড়াতাড়ি চলুন। এখন কি করবে বলে ঠিক করেছো? আপনি কিছু একটা বলেন। তোমাকে একটা মেস ঠিক করে দেব, সেখান হতে পড়াশোনা করতে পারবে। আমি তো আছি। না, সেটা সম্ভব না। কেন? আমার সৎমা যেভাবেই হোক আমাকে খুঁজে বের করবেন, আর তখন যদি জানতে পারি যে আমার বিয়ে হয়নি, আবার বিয়ের ব্যবস্থা করবে। লোকটা মাকে অনেক টাকার লোভ দেখিয়েছেন। তাহলে? আমি বিয়ে করব। মানে? বিয়ে করব যাতে আর বিয়ে দিতে না পারি। কিন্তু হঠাৎ করে? তো কি হয়েছে? কাকে বিয়ে করবে ঠিক করেছো কিছু? করেছি। জানতে পারি আমি? অবশ্যই। চলে আসছে নাকি? যাক, ভালো হলো। চলুন নেমে যাই, অনেক কাজ বাকি এখনো। মোটামুটি 10 থেকে 15 বছরের পুরনো বাড়ি, 3 তলা। সামনে গেটের ওপরে অনেকটা ফাঁকা জায়গা, একপাশে কিছু ফলের গাছ, আরেক পাশে ফুলের গাছ আছে কিছু। মানিকের বাইকটা সিঁড়ির সামনে রাখা, সে দোতলার ঘরে থাকে। দরজা খুলে দুজনেই ঢুকলাম। ভেতরটা অনেক অগোছালো পরিবেশের মতো পড়ে আছে। 3টা বেডরুম, একটা ড্রয়িং রুম, একটা কিচেন, 3টা বাথরুম। 2টি ড্রয়িং রুমে বারান্দা আছে। পরিবেশটা সুন্দর। তাহিরি সাহেবের ওয়াজ মতে কোনো ঝামেলা নেই, ভেজাল নেই। রান্নাঘরে মনে হয় অনেক দিন চুলো জ্বলে না। মানিকের রুমটা দেখে বোঝা যায় এটা কোনো ব্যাচেলর ছেলের রুম।
কাপড়গুলো বেঁধে পড়লি শীর্ণকায়। ওর মা বাবার রুমটা তেমনি পড়ে আছে। হয়তো আজও মানিক এই রুমে এসে মা বাবার স্মৃতি ভরা স্নেহময় মুখ লুকিয়ে ক্রন্দন নিষ্ফল ভিতরে। সত্যি বাসাটা আমার পছন্দ হয়েছে। কাকে বিয়ে করতে চাও তুমি? এত তাড়া কিসের? সবে তো এলাম। কিন্তু সে যদি জানতে পারে তুমি আমার সাথে একটা ফাঁকা ফ্ল্যাটে আছো, তোমাকে খারাপ মনে করবে। আর সে তো জানে মানে কি? আমি আপনাকে বিয়ে করব। সত্যি বলছো? সত্যি। এত খুশি হওয়ার কোনো কারণ নেই, কিন্তু একটা শর্ত থাকবে। আমরা দুজনে আলাদা রুমে থাকবো। যেদিন আপনাকে আমি ভালোবাসতে পারবো সেদিন হতে আমরা একসাথে থাকবো। আর যদি ভালোবাসতে না পারি তবে আমার পড়াশোনা শেষ হলে আমরা ডিভোর্স নিয়ে নেব। বিয়ে কেমনে সম্পূর্ণ হয়েছে সেটা আপনাদের জানা নিষ্প্রয়োজন, তবে শর্ত মতো চলছে সবকিছু। বিয়ে করে বাসায় এলাম আমরা। দুপুরের খাবার খেয়ে আসলাম বাইরে। নিজের রুম বুঝে নিতে হবে। বিকেল 5:13, রাতের খাবার রান্না করতে হবে, কিন্তু বাজার তো করা নেই। সবকিছু বাজার হতে আনতে হবে, তাই আগে সে কাজটাই করতে হবে। বাজার করতে সেটাই ভালো হবে। আমি লিস্ট করে ওর কাছে দিলাম। সে বাজারে চলে গেছে। আমি রুম গোছানো শুরু করলাম। আঙ্কেল আন্টির রুম আলাদা, আরেকটা রুমে আমি থাকবো। শোকেসে কাপড় রাখতে গিয়ে শোকেসটা খুলে আমি রীতিমতো বিব্রত হয়ে গেছি। সবগুলো ড্রয়ারে শাড়ি, 3 পিস, লেহেঙ্গা, গেঞ্জি দিয়ে পরিপূর্ণ, আর সবগুলো নতুন। এত সুন্দর সুন্দর শাড়ি, 3 পিস, সত্যি হারিয়ে যায় মন। কিন্তু কার এগুলো? কাপড় রাখা বাদ দিয়ে বই গোছানো শুরু করলাম। রুম ঝাড়ু দিয়ে পরিষ্কার করে গোসল শেষ করে শোকেস হতে একটা শাড়ি বের করে পরলাম। ড্রয়িং রুমে বসে টিভি দেখতে দেখতে সাহেব হাজির। এই ধরো তোমার বাজার। এরপরে আমি তোমাকে এটিএম কার্ড দিয়ে দিব, সেটা দিয়ে ইচ্ছে মতো বাজার করে নিও। আমাকে মাফ করো ভাই, কি ঝামেলা বাজার করতে। মামার বাড়ির আবদার নাকি? না, অসহায় স্বামীর আবদার। আমি বাজার করতে পারি না। আচ্ছা ঠিক আছে, আমিই করে দেব। তুমি রান্না করো আর আমি একটু বাইরে যাব। রেস্টুরেন্টে যাবেন? পাগল নাকি তুমি? কেন? বিয়ে করলাম মাত্র কয়েক ঘন্টা, এখন যদি রেস্টুরেন্টে গিয়ে বসি সবাই বলবে টাকার নেশা। তাই তো। আচ্ছা ঠিক আছে। একটা কথা বলতে পারি? বলেন। তোমার পরনের শাড়িটা মনে হয় তুমি শোকেস হতে বের করেছো। সত্যি? কিন্তু আপনি ব্যাচেলর মানুষ, এত কাপড় আসলো কি করে? আমি মার্কেটে গেলে যখন যে শাড়ি সামনে পড়তো আর পছন্দ হতো তখনই কিনে নিয়ে আসতাম, আর এগুলো 1 বছরের ভিতরে কিনেছি। তার মানে আমাকে ফলো করার পর হতে? যথার্থ অভ্যাস পছন্দ। সত্যি আপনার পছন্দ অনেক ভালো। যার প্রমাণ তুমি নিজেই। মানে? তোমার মতো সুন্দরী পছন্দ করেছি আমি। কচু। আচ্ছা ভাই। সবকিছু গুছিয়ে রান্না করতে করতে প্রায় 11টা বেজে গেছে। হঠাৎ মোবাইলের কথা মনে পড়লো। সকালে বন্ধ করেছি। নিশ্চয়ই বাসায় অনেক ঝামেলা হচ্ছে এখন। বাবার জন্য চিঠি লিখেছিলাম একটা, মানিকের কথা উল্লেখ করিনি। আখি পৌঁছে দেবে। ফোন চালু করে আগে মানিককে ফোন দিলাম। হ্যালো। ফোন কেটে দিয়ে দেখলাম বাবা একটা মেসেজ করে রাখছেন আমাকে। আমি পড়তেছি। বৃষ্টি, তো যথেষ্ট বয়স হয়েছে। সৎ মায়ের সাথে রাগ করে এমন কিছু করিস না যার কারণে নিজের জীবনটা ধ্বংস হয়ে যায়। আগামীকাল আমার অফিস টাইমে কল দিস। আপাতত কলেজ কিছুদিন যাব না। মা হয়তো অনেক লোক লাগিয়ে রাখবেন। অনেক কথা ভাবতেছি। 10 মিনিট পার হয়ে 18 মিনিট শেষ। সাহেব মাত্র আসলেন। আপনি কি সব হবে? আর 3 বেলা বাসায় খেতে হবে। আর আপাতত এগুলোই, পরে আরো কিছু বাড়তে পারে। খুব ক্ষুধা পাইছে। ফ্রেশ হয়ে আসুন। বাহ, এত সুন্দর রান্না করো তুমি। ভালো লাগে? চলবে তো? চলবে মানে একদম দৌড়চ্ছে। ফাজলামো করছেন? সত্যি বলছি আমি। তাহলে 3 বেলা বাসায় খেতে পারেন তো? অবশ্যই। রাত 12:34 মিনিট। হঠাৎ মানিকের মোবাইল বেজে ওঠে। মনে হয় ওয়াশরুমে। মোবাইল ড্রয়িং রুমে। এত রাতে কে কল দেবে ভেবে মোবাইল হাতে নিয়ে দেখি সোহানা নামে সেভ করা। কৌতূহল হয়ে আমি রিসিভ করলাম। হ্যালো, কি করো? আমি রিমি, মানিক ওয়াশরুমে আছে। সে তো ব্যাচেলর, আপনি তার সাথে কি করেন? কে আপনি? আমি রিমি, মানিকের স্ত্রী। মানে কি? সে বিয়ে করছে কবে? কেন, বিয়ে করতে মানা নাকি? না তা নয়,
কিন্তু আমরা আত্মীয় স্বজনরা কিছু জানতে পারলাম না। আর ও তো এমন না। ভালোবেসে বিয়ে করলে সবসময় তো সবাইকে জানানোর সুযোগ হয় না, তাই না? কে ফোন করেছে? জানি না, আপনি দেখে নিন বলেই আমি রুমে চলে গেলাম। সারাদিন অনেক পরিশ্রম করতে হয়েছে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে। বিছানাপত্র ঠিক করে বসেছি, এর ভিতরে মানিক আসলো। কি করো তুমি? ঘুমাবো, আর যখন তখন আমার রুমে আসবেন না। আচ্ছা ঠিক আছে, শুভরাত্রি। বারান্দায় দাঁড়িয়ে কিছুক্ষণ তাকিয়ে আছি ঘুমন্ত শহরের পানে। প্রত্যেকটা বাড়িতে কিছু কিছু লাইট জ্বলে। কেউ হয়তো স্বপ্ন দেখে আপনালয়ে, কেউ বা বসে আছে নির্ঘুম নিবেশে। অনেকদিন কলেজ যাইনি, প্রায় 18 থেকে 20 দিন। আজ ভাবছি যাব। বাবার সাথে রোজ কথা হয় যখন বাবা অফিসে থাকেন। সকাল 9:20, মানিক এখনো ঘুমাচ্ছে। তাকে ডেকে তুলে বললাম আমি কলেজ যাব। ও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আমাকে নিয়ে কলেজে নামিয়ে দিল। তুমি? একটু কাজ আছে। আর একটু পরে গেলে সমস্যা কি? আমি চাঁদপুর যাব, তাই যেতে হবে। আচ্ছা ঠিক আছে। দরজা লক করে নিজের রুমে এসে ঘুমিয়ে গিয়েছিলাম। উঠে দেখে ঘড়িতে বিকাল 5:22। মানিককে ফোন দিলাম, আশ্চর্য, তার ফোন বন্ধ করে রাখছে। ফ্রেশ হয়ে ছাদে গেলাম। পরিবেশটা সুন্দর, কোনো রকম ভেজাল নেই। এমন পরিবেশে মানিক নামক মানুষটার পাশে থাকা বড় দরকার ছিল। তার ভালোবাসার জন্য নিজের মনে সাজানো কথার মালা। শীতের সূর্য দুর্বল হয়ে গেছে এখনই, হয়তো আর কিছুক্ষণ পরে সে বিদায় নেবে। আকাশে পাখিদের দল ফিরে যাচ্ছে তাদের নীড়ে। মানিককে আমি ভালোবাসতে শুরু করেছি মনে হয়। মানুষটা এত সুন্দর করে ভালোবাসতে জানে যে তার শত্রুও তাকে খারাপ বলতে পারবে না। হয়তো যে কোনো সময় কানে কানে বলে দেব আমি তোমার সন্তানের জননী হতে চাই। দেবে কি সেই অধিকার? রাখবে কি পাশে এই অভাগীকে? তোমার রান্নাঘরের দায়িত্বটা সারা জীবন পালন করতে চাই। অসুস্থ তোমার মাথার নিচে আমার কোল রাখতে দেবে? তোমার কপালের ঘাম আমার শাড়ির আঁচল দিয়ে মুছতে দেবে? পূর্ণিমা মিলনী রাতে জ্যোৎস্না দেখবে আমার সঙ্গে? সকালে তোমার ঘুম ভাঙার দায়িত্ব দেবে মোরে? গভীর রাতে আমার ঘুমন্ত মুখের পানে তাকিয়ে থাকবে তুমি? তোমার বুকের ওপর আমার মাথাটা রাখতে দেবে তুমি? শাড়ি পরতে সাহায্য করবে কি তুমি আমায়? আমার কপালের বাঁকা টিপটা সোজা করার জন্য হবে কি তুমি সেই নিঃশব্দে বয়ে আসা কথা? রাতের জন্য রান্না করতে হবে, তাই তাড়াতাড়ি নিচে চলে আসি। মানিককে আবার কল দিলাম, নাম্বার এখনো বন্ধ। মনে একটু চিন্তা কাজ করে, কেন করে জানি না। রান্না করে রাত 8:40 প্লাস বই পড়তে বসলাম, এখনো নাম্বার বন্ধ আছে। মনটা ছটফট করে, এমন কখনো হয়নি। দেখতে দেখতে রাত 11টা বেজে গেছে। এত রাতও বাইরে থাকে না আমি আসার পর হতে। দেরি হলে মোবাইল করার কথা, কিন্তু তার নাম্বারই তো বন্ধ। বারান্দায় দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়ে আছি। কত মানুষ যায়, কিন্তু সে তো আসে না। নানান প্রকার উল্টোপাল্টা কথা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। সত্যি সত্যি কান্না আটকে রাখতে পারছি না, আর চোখ দুটো বেয়ে পানি পড়ছে। এমন কেন হচ্ছে? রাত 12:35, বাসা হতে রেস্টুরেন্টের দূরত্ব মোটামুটি কম না, কিন্তু মনটা আর মানে না। বোরকা পরে বেরিয়ে পড়বো ভাবছি, যেই ভাবা সেই কাজ। রাস্তায় কিছু কুকুর একসাথে হাঁটাহাঁটি করছে। নাইট গার্ডকে দেখতে পাচ্ছি, আমাকে বলল, কি আপনি? জি, আমার নাম রিমি। বাসা কই? আমি মানিকের নাম ও ওর বাবার নাম আর বাড়ির লোকেশন বললাম। সে চিনতে পারছেন মনে হয়। আচ্ছা, তুমি মানিক স্ত্রী? জি কাকা। এত রাতে কোথায় যাও? মানিক বাসায় ফিরেনি এখনো, মোবাইল বন্ধ বিকেল হতে, তাই রেস্টুরেন্টে যাব। কিন্তু এত রাতে বেরোনো ঠিক না মা। জানো তো দেশে কি অবস্থা, সে হয়তো কোনো কাজে আটকে গেছে মনে হয়। কাকা, ও কখনো 10টার পরে বাইরে থাকে না, আর দেরি হলে মোবাইল করার কথা, তাই চিন্তা করতেছি। আচ্ছা চলো, বড় রাস্তায় গিয়ে তোমাকে বাসা বা সিএনজি করে দিচ্ছি। ধন্যবাদ আপনাকে কাকা। সিএনজি নিয়ে রেস্টুরেন্টের সামনে গিয়ে দেখি মানিক ভিতরে বসে আছে। ক্যাশ সামলে যাচ্ছে সে। একটা ছেলে আমাকে দেখে বলল, ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার ভাই কখন হতে আছেন এখানে? সেই বিকেল হতে ভাবি। ও। সোজা মানিকের সামনে গিয়ে দাঁড়ালাম। চোখের কোণে হয়তো এখনো পানি জমা আছে, কারণ রিক্সার ভেতর বসেও কান্না করেছি। তুমি হঠাৎ করে?
একলা কিভাবে বুঝলাম না। কয়টা বাজে এখন? ওরে বাপরে, 1টা বাজে। সরি খেয়াল করিনি। মোবাইল বন্ধ বিকেল হতে কেন? বলতে পারছি না, সিম সাপোর্ট নিচ্ছে না, কি যে হলো। আচ্ছা 2 মিনিট দাঁড়াও। দুজনে বাইকে করে বাসায় যাচ্ছি। চোখের কোণে পানি আর ঠোঁটের কোণায় ছোট্ট একটু হাসি। দু হাতে শক্ত করে জড়িয়ে ধরেছি। সত্যি এমন অদ্ভুত আচরণ অনুভূতি প্রকাশ করার মতো না। ভালোবাসার ছায়া খঞ্চ এত সুখের উল্লাসে দুলতে চাই, জ্বালা ছিল না। বাসার সামনে গিয়ে বাইক পার্ক করে উঠতে গিয়ে বললাম, আমি উঠতে পারবো না, কেন? আমাকে কোলে করে নিতে হবে। পাগল নাকি? ভাড়াটে কেউ দেখলে আর মুখ দেখানো যাবে না, চলো তাড়াতাড়ি। বললাম তো আমি পারবো না। অবশেষে আমার জেদের কাছে হার মেনে আমাকে 2 হাতে আঁকড়ে ধরে কোলে করে 2 তালা আসলো। নামো, দরজা খুলে দিই। নামাও। দরজা খুলে দুজনের ভেতরে গিয়ে তার বুকের ওপর ঝাঁপিয়ে পড়ে চিৎকার করে কান্না শুরু করলাম। এমন করে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমি তোমাকে হারাতে চাই না মানিক, সত্যি অনেক কষ্ট হয়েছে আজ। আমি যে কখন মনের অজান্তে ভালোবেসেছি নিজেই জানি না। আমাকে তোমার বুকে সারা জীবনের জন্য ঠাঁই দাও। সেটা তো অনেক আগেই দিয়েছি। ছেলেদের নতুন শার্ট প্যান্ট আর মেয়েদের নতুন শাড়ি আলাদা ব্যাপার। মেয়েদের নতুন শাড়ি পরা মানে একটা বিশাল ঘটনা। সেই ঘটনা যখন ঘটে তখন লক্ষ্য করতে হয়। আমি নতুন একটা শাড়ি পরে আছি, এটা একদম নতুন শাড়ি, তবে মানিক কিনে রেখেছিল আমার জন্য। সেগুলোর মধ্যেই একটা। মানিক এখনো ঘুমাচ্ছে, না হলে আমার শাড়িটা এখনই দেখতে পারত। অনেকক্ষণ আয়নার সামনে দাঁড়িয়েছিলাম। নীল শাড়ির সাথে মিশিয়ে নীল টিপ পরেছি। কাজল শেষ হয়ে গেছে, তাই আর কাজল দেয়া হলো না। হঠাৎ করে শেষ হয়ে গেছে, কিন্তু আমি জানতাম না। নাস্তা বানানোর জন্য রান্নাঘরে গেলাম। পরোটা ভাজি, ডিম আর নুডলস রান্না করব। ময়দা শেষ হয়ে গেছে, কিন্তু আমার মনে ছিল না। ভাগ্য ভালো ছিল, আমি সবসময় গুরুত্বপূর্ণ কিছু জিনিসপত্রে এমার্জেন্সি ব্যাকআপ রাখি। যেমন চিনির কৌটাতে চিনি রাখার পরে আবারও একটা কৌটার মধ্যে চিনি রেখে দিতাম। তার গায়ে লিখে রাখছি, এটা এমার্জেন্সি চিনি। আর চায়ের কৌটা আছে, তাই এমার্জেন্সি ময়দা বের করে রুটি তৈরি হলো। কলেজে একটা ক্লাস টেস্ট পরীক্ষা আছে, তাই যেতে হবে। শরীরটা প্রচণ্ড ব্যথা করছে। মনে হয় যে গত রাতে দুজনে একান্ত নিবিড় আলিঙ্গন আর অন্য ভুবনে হারিয়ে যাবার জন্য। এমন একটা রাত পার করার পর এত সকাল সকাল ঘুম থেকে ওঠার কোনো মানে হয় না, কিন্তু কলেজের জন্য মানিকের পশমে ভর্তি বুক রেখে উঠতে হলো। ঘড়িতে সকাল 7:48 বাজে। নাস্তা তৈরি কমপ্লিট হয়ে গেছে। এখন সাহেবকে জানানোর পালা। কাছে গিয়ে ডাক দিলাম, রুটি পরোটা বানাইছি, খুন্তি এখনো গরম আছে, নিয়ে আসবো? এমন করো কেন? এখনই উঠেছি, আনার দরকার নেই। ভালো ছেলে, গুড বয়। নাস্তা করে দুজনেই তৈরি হলাম। আমি আমার রুমে আর মানিক ওর রুমে গেছে, কিন্তু আজ বিকেলে তার সবকিছু আমার রুমে আনতে হবে। স্বামী স্ত্রী দুজনেই তো এক, তাহলে পোশাক আলাদা রুমে কেন থাকবে? আমার 4টি বোরকা আছে। আজ নীল কালারের বোরকা পরলাম আমি, কিন্তু মানিকের দিকে তাকিয়ে মেজাজ 300 ডিগ্রি হয়ে গেছে। কটকটে লাল একটা জামা পরছে, দেখলেই মেজাজ খারাপ হয়ে যায়। বললাম, মানিক এদিকে এসো। বলো। জামা খুলো তাড়াতাড়ি। এখন এই সময় কি করবে তুমি? দরকার আছে আমার। দেখ, যা হবার রাতে আদারি হবে, নাহলে কলেজ থেকে আসো তারপর। এখন তো মাত্র আমি গোসল করলাম, আবার পুনরায় কি গোসল করবে? তোমার এই জনমের মতো করাচ্ছি রাতের আধারে। জামা খুলতে বলছি, কারণ আমার নীল বোরকার সাথে মিলিয়ে আকাশি শার্ট পরবে। ও, আমি মনে করেছি। মনের ভিতর থাকে তো সবসময় এই কথা। ক্লাস শেষ হবে কখন? পরীক্ষা আছে, প্রায় 1টা বাজতে পারে। আচ্ছা ঠিক আছে। কলেজ গেটে নামিয়ে দিয়ে সে চলে গেছে। আমি মাঠের পাশে গাছের নিচে গেলাম। জানি আমার বান্ধবীরা ওখানেই আছে। কেমন আছিস রিমি? ভালো আছি, তোরা কেমন আছিস? ভালো আছি, কিন্তু তোর মাথার চুল ভেজা মনে হয়। ঘটনা কি? কিসের ঘটনা? সকালে গোসল করছো? তো তার মানে রাতে মেশিন চলছে তাহলে? চুপ কর প্লিজ রিমি, শিখিয়ে দে না ভাই। তো ধারণা সঠিক হয়েছে। কাল রাতে আমরা একসাথে এক রুমে ছিলাম। যাক বাবা, অবশেষে ভালোবাসা জাগলো তোর মনের ভিতর। তবে স্বামীর পাশে জড়িয়ে শুয়ে থাকাটা কতটা আনন্দের আর তৃপ্তির ব্যাপার, সেটা বিয়ে না হলে বোঝা যায় না। দোয়া করি তোরা সুখী হবি। আচ্ছা, কতক্ষণ জেগেছিলি দুজনে? কেন? বল না দোস্ত শুনি। বলা যাবে না। কেন কেন?
আজ বললে কাল এগুলো নিয়ে ব্ল্যাকমেল করে ফুচকা চটপটি খাওয়ানোর দাবি করবি? হারামি। চল ক্লাসে যেতে হবে। কলেজ শেষ হয়েছে মাত্র, ঘড়িতে 11:26 বাজে। মানিক চৌরাস্তায় গেছে, আসতে সময় দরকার, তাই আমাকে একটা সিএনজিতে যেতে বলেছে। আমি 200 টাকা দিয়ে সিএনজিতে না উঠে বাসে করে যাব ভাবছি। 12:30 বাজে। বাসের ভেতরে তেমন ভিড় নেই। একটা বাসে উঠে খালি দুটো সিট দেখে জানালার পাশে বসলাম আমি। কিন্তু একটু পরে সামনে থেকে একটা সুদর্শন যুবক উঠল, দেখতে প্রায় মানিকের মতো সুন্দর, ঠিকঠাক। সে উঠেই ধপ করে আমার পাশে এসে বসলো। আর আমি তো অবাক, এত সিট রেখে আমার পাশে কেন? হঠাৎ সে বলল, বাহ, সুন্দর তো। আমি চুপচাপ। এত সুন্দরও মানুষ হয়? আমি চুপচাপ। ম্যাডাম শুনছেন? জি, আমাকে বলছেন আপনি? জি, ঠিক আছে বলেন। বলছি আপনি অনেক সুন্দর। তো কি হয়েছে? না মানে সব সময় তো সুন্দরী রূপবতী চোখে পড়ে না, তাই মনের অনুভূতি প্রকাশ না করে পারলাম না। আচ্ছা, তা মনের অনুভূতি প্রকাশ করা শেষ হয়েছে আপনার? জি। তাহলে চুপ করেন। সুন্দরী তরুণীর এত রাগ ভালো না ম্যাডাম। তো কি করতে হবে? মিষ্টি মুখ দিয়ে মিষ্টি মিষ্টি কথা বলতে হবে। দেখুন, জন্মের পরে আমার মুখে মধু দিতে গিয়ে ভুল করে নিম পাতার রস দিয়েছিল, তাই এরকম তিতে তিতে কথা আসে। আমি মোহাম্মদ রিয়াজুল ইসলাম আরিফ। আমি অস্ট্রেলিয়া হতে ডাক্তারি পাশ করে 3 মাস আগে দেশে আসলাম। উত্তরা আমাদের বাসা। আপনার নামটা জানতে পারি আমি? সাবিয়া আক্তার রিমি। আপনার বিয়ে আছে? না, নেই। বিশ্বাস করতে পারি না। আপনার ইচ্ছে। সত্যি সত্যি আপনার বিয়ে নেই? আপনি আমার কাছে কত টাকা পাবেন? সি সি সি, টাকা পাবো কেন? আমাদের তো প্রথমবার দেখা। তাহলে আপনার সাথে মিথ্যে কথা বলে আমার কি লাভ বলেন? ও সরি, আসলে এত সুন্দরী মেয়ের বিয়ে নেই, সেটা মানা কষ্টকর। কিন্তু অসম্ভব তো না। না। আচ্ছা, আপনার কাউকে ভালো লাগে না, নাকি কেউ আপনাকে প্রপোজ করে না? আশ্চর্য, আপনি এত কথা জিজ্ঞেস করেন কেন? দেখুন, এটা লোকাল বাস, একটু পর নেমে যাবেন। এ জীবনে আর দেখা নাও হতে পারে, তাই জিজ্ঞাসা করছি। ও আচ্ছা। বলেন না, বিয়ে কেন নেই? আমি বিবাহিত, আমার স্বামী আছে, তাই বিএফ নেই আমার। ও আচ্ছা, কিন্তু এটাও অবিশ্বাস্য। কেন কেন? আপনার চেহারা দেখে মনে হয় না আপনি বিবাহিত। আর কি কি মনে হয় না আপনার? রেগে যাচ্ছেন কেন? তো লাস্ট একটা অনুরোধ রাখবেন? রিকোয়েস্টের উপর নির্ভর করবে। আপনার ফেসবুক আইডির নামটা জানতে পারি? মিসেস মানিক। প্রোফাইল পিকচারে পুরনো 1 টাকার নোটের 3টি হরিণের ছবি আছে। আপনার স্বামীর নাম মানিক? জি, ধন্যবাদ আপনাকে। আমচর আপনাদের বাসা? জি, আমার স্বামীর নিজের বাড়ি আছে। ও। বাস হতে নেমে তাড়াতাড়ি হাঁটা শুরু করলাম। আজ বাসায় গিয়ে রান্না করতে হবে এখন। মানিক কখন আসবে কে জানে। মধ্যাহ্নের দিকে বাইরে সূর্যের এক প্রকারান্তে ঝলসানো রূপ আমার চোখে পড়েনি। পাখিরা গণবিলুপ্তির আগে নির্বাধার অবিরাম অন্তহীন ছায়া আশ্রয় করে। নিচে মানিকের বাইক রাখা আছে, তার মানে মানিক বাসায় আছে। কিন্তু আমাকে তো বললো ও চৌরাস্তায় গেছে। সিঁড়ি দিয়ে উপরে গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আমার শরীরের সমস্ত রক্ত হিম হয়ে গেল। দরজার সামনে মানিকের আর একটা মেয়ের জুতা দেখা যায়। আমার 1টা বাজে আসার কথা ছিল, তাই সে সুযোগে মেয়ে নিয়ে হাজির। অনেকক্ষণ ধরে কলিং বেল টিপছি, কিন্তু দরজা খোলার নামগন্ধ নেই। 2 চোখ বেশ সত্যি, এবার পানি এলো। মানিকের মোবাইলে ফোন দিচ্ছি, কিন্তু রিং বেজে যাচ্ছে, রিসিভ করছে না। আমার 2টি পা অচল হয়ে আসছে, মনে হয় এখনই ভেঙে পড়বে। নিরুপায় দরজার সামনে সিঁড়িতেই বসে পড়লাম আমি। হঠাৎ করে মানিক দরজা খুলে বেরিয়ে এলো। সে খুব স্বাভাবিকভাবে বলল, বসে আছো কেন? ভিতরে আসো। রুমের মধ্যে কোন মেয়ে আছে? কেউ নেই। তাহলে এই জুতা কার? তোমার। মানে কি? তোমার জন্য কিনেছি। এতক্ষণ দরজা খুলোনি কেন? বাথরুমে ছিলাম। তুমি এখন বাইরে দাঁড়িয়ে রবে, আমি সমস্ত ঘর চেক করব। কেন কেন? তুমি মেয়ে কোথায় লুকিয়ে রেখেছো? বললাম তো কেউ নেই ভিতরে। একদম চুপ। প্রতিটি রুমের মধ্যে চিরুনি চালিয়ে কোনো কিছুই তো পেলাম না। তাহলে কি সত্যি কেউ নেই? যাক বাবা, এতক্ষণে মুখের কোণে হাসি ফুটলো আমার। আমি দরজা খুলে মানিককে ভেতরে আনলাম। কোথায় লুকিয়ে রেখেছো বলো। কাকে? নাটক করবে না। সত্যি বলছি, কেউই নেই। তাহলে তুমি নাকি চৌরাস্তায়, বাসায় কি করো?
রুমে চলো, একটু আদর করতে দাও, তারপর বলছি। এখন আমি রান্না করব। গোসল করে তারপর করবে, সমস্যা কি? তারপর দুপুরের খাবার সন্ধ্যাবেলা খাবো। প্লিজ চলো না। হবে না, তুমি আমাকে কষ্ট দিয়েছো। কিভাবে? বাসায় বসে আছো, তবুও তুমি আমাকে আনতে গেলে না কেন? তাড়াতাড়ি কাছে পাওয়ার জন্য। মানে? আমিও বাইক নিয়ে হাজির হব, আর তুমি সিএনজি করে আসবে তাই। ইস, কত শখ। সন্তান হলে এই ভালোবাসা কই যায় দেখবো। সে আরো 5 বছর পরে চিন্তা করব। কেন কেন? দুজনেই আলাদা রোমাঞ্চকর পরিবেশ দেখে কাটাবো। একটা কথা ছিল। বলো। চলো না দূরে কোথাও ঘুরে আসা যাক। তোমার কলেজ? সপ্তাহখানিকে বেশি কিছু হবে না। তাহলে কক্সবাজার যাবে? সত্যি সত্যি নিয়ে যাবে? সত্যি সত্যি? তাহলে 2-3 দিনের মধ্যেই চলো। আচ্ছা ঠিক আছে, ব্যবস্থা করছি আমি। তুমি ফ্রেশ হয়ে লম্বা একটা ঘুম দাও, রান্না করে আমি তোমাকে ডাক দিব। আচ্ছা একটা কথা বলি। বলো। তুমি আমাকে সন্দেহ করছিলে কেন? কারণ ছিল তাই। একটা গল্প শুনবে? বলো শুনি। ভল্টু গেল ডাক্তারের কাছে। তার ফিটের কাছে গেল দ্বিতীয় রোগী, যার অবস্থা আরো খারাপ। সে জানালো আজ থেকে আমার নতুন চাকরিতে যোগ দেওয়ার কথা। সকালে উঠে দেখি অনেক দেরি হয়ে গেছে, তাই শার্ট পরতে পরতে দৌড়ে রাস্তায় বেরিয়েছিলাম। হঠাৎ কোত্থেকে একটা ফ্রিজ এসে ধরাম করে পড়লো আমার পাশে এবং সামান্য ছিটকে গায়ে লাগলো। এরপর এলো তৃতীয় রোগী, তার অবস্থা সবচেয়ে খারাপ। সে বলল বড় একটা বিপদ থেকে বাঁচতে ডিপ ফ্রিজের ভিতরে ঢুকে বসেছিলাম। তারপর কোনো এক হারামজাদা এসে ডিপ ফ্রিজটি রাস্তায় ফেলে দিল। তাহলে তো এক্ষুনি আমার ফ্রিজ খুলে চেক করতে হবে। করো। তার দরকার নেই। কেন? তুমি আর আমি একই বডি স্প্রে ব্যবহার করি, আর সকালে যাবার সময় তোমাকে জড়িয়ে ধরে গিয়েছিলাম। এখন রুমের মধ্যে যদি অন্য কেউ আসতো, তবে তোমার শরীরে তার গন্ধ পেতাম। তবুও প্রমাণ দেখে মানলে, কিন্তু বিশ্বাস করো না তুমি। চুপচাপ গোসল করতে যাও। সকালে তো গোসল করেছি আমি। বাইরে গিয়ে ধুলাবালি আর শরীরে ঘামের গন্ধ আসছে। তাহলে একটু আগে বললে কেন বডি স্প্রে ঘ্রাণ আসে? বডি স্প্রে ঘ্রাণ আছে ঠিক আছে, কিন্তু সেটা বাসি ঘ্রাণ। যাও, আমাকে কাজ করতে দাও। 2 দিন পরে। এখন রাত 9টা বাজে। আমরা বসে আছি নতুন বাজারের পরে নন্দা ওভারব্রিজের নিচে সোহাগ পরিবহনের কাউন্টারে। 9:30টার সময় গাড়ি আসলো। আমরা দুজনেই গাড়িতে উঠলাম। সোহাগ পরিবহনের স্কেনিয়া ব্র্যান্ডের গাড়ি। কালার হচ্ছে সাদা। প্রতিটি টিকিটের মূল্য 1800 টাকা। তবে কুমিল্লার 14 গ্রাম হোটেলে বুফে খাবার ব্যবস্থা আছে। নিজের পাশে একজন বৃক্ষের ছায়ার মতো মানুষ থাকলে নিশ্চিন্তে ঘুমের রাজ্যে যাওয়া যায়। মানিক হচ্ছে আমার সেই ছায়া, যাকে বিশ্বাস করে আমি সব কিছু উজাড় করতে পারি। সকাল 10:30 বাজে আমরা কক্সবাজার বাস টার্মিনালে এসে নামলাম। আমরা যাব এখানকার ভালো হোটেল, হোটেল সে ফোর্সে। সারা রাত জার্নি করার জন্য শরীর ভালো না, তাই গোসল করে দুজনেই লম্বা একটা ঘুম দিলাম। বিকেলে দুজনেই সমুদ্র দেখতে বের হলাম। বিশাল আকাশে তাকিয়ে সৃষ্টির অপরূপ চিত্র কল্পনা করি। শঙ্খচিলের দল অজস্র দেখা যায়, মানুষের মাঝে মিশে আছে। পৃথিবীতে অজস্রবার ফিনিক ফোটা পুষ্পকলি জ্যোৎস্নায় পড়ে আসবে। শরৎকালে শ্রাবণ মাসে টিনের চালে বৃষ্টির সেতারা বাজবে। সেই অলৌকিক সঙ্গীত শোনার জন্য আমি থাকবো না। ভালোবাসার মাঝে হালকা ভয় থাকলে সেই ভালোবাসা মধুর হয়, কেননা হারানোর ভয়ে প্রিয়জনের প্রতি ভালোবাসা আরও বেড়ে যায়। পৃথিবীর কিছু মানুষ জন্ম থেকে অতৃপ্ত, তাদেরকে তৃপ্ত করার চেষ্টা করাও বোকামি। এরা অতৃপ্ত থেকেই তৃপ্ত হয়। কি বিচিত্র সুন্দর, তাই না? অনেক সুন্দর। তুমি আগে কখনো এসেছো এখানে? একবার পিকনিক করার জন্য এসেছি। মা বাবা তখন জীবিত ছিল। তোমার সাথে জীবনের সুতোয় বাধা হয়ে আর সত্যি আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। কেন? জীবনটা কানায় কানায় পরিপূর্ণ। একটা কথা বলি। দাঁড়াও, আমি নিয়ে আসছি। জীবনটা আসলেই অনেক সুন্দর, এত বেশি সুন্দর যে মাঝে মাঝে অসহ্য লাগে। মিনারের মতো সাদা মেঘ সোনালি চিলের হাতছানি দিয়ে তার জানালায় ডাকে। বনবেতের লতার নিচে চড়ুইয়ের ডিম যেন শক্ত হয়ে আছে নরম জলের গন্ধ দিয়ে। নদী সমুদ্র বারবার টিকটিরে মাখে আর আলোকিত করে। শুকনো পাতা খড়ে চালের ছায়া তিমির গাঢ় রাতে জ্যোৎস্নায় উঠানে পড়িয়াছে কোমল স্পর্শ। বাতাসে ঝিঝির গন্ধ আসছে। বৈশাখের প্রান্তরের সবুজ বাতাসে নীলার মনে। নীলাভ নোনার বুকে ঘর
রস গাঢ় আকাঙ্ক্ষায় নেমে আসে জীবনের অপ্রার্থিব দৃশ্যের আশীর্বাদ। আপনার নাম রিমি না? পিছনে ফিরে দেখি সেই লোকাল বাসের ডাক্তার। জি, আপনি এখানে? চিনতে পারছেন আমাকে? জি, আপনি ডাক্তার? ধন্যবাদ ম্যাডাম, ধন্যবাদ কেন? মনে রাখার জন্য। ও আচ্ছা, তা আপনি কি বেড়াতে আসছেন এখানে? জি, আপনি? আমি আর আমার স্বামী বিয়ের পরে এটাই প্রথম দূরে কোথাও আসা। আপনার স্বামী কই? ডাব কিনতে গেছে। আপনার স্বামীর নামটা কি জানতে পারি? মুহাম্মদ মানিক। নাইস নেম। কি করেন তিনি? চাঁদপুর ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে আমাদের একটা রেস্টুরেন্ট আছে। ওয়াও, বিজনেস হচ্ছে দুনিয়ার সবচেয়ে ভালো কাজ, কারণ এতে নিজের ভাগ্যের চাকা তো ফিরবেই, তখন আরো কিছু মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। তা ঠিক। ওই যে আমার স্বামী মানিক। হ্যালো মাহিক ভাই, কেমন আছেন? আপনি? আমি ডাক্তার মোহাম্মদ রিয়াজুল ইসলাম আরিফ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনার স্ত্রীর সাথে কিছুদিন আগে লোকাল বাসে পরিচয় হয়েছে, কিন্তু কি কাকতালীয় আজ আবারও দেখা হয়ে গেল। ও আচ্ছা, তাই নাকি? জি। আচ্ছা, আপনারা কোন হোটেলে আছেন? হোটেল সিও ফোর্সে। ইউ? আমি হোটেল রোজ ফর লাভে আছি। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ভালো থাকবেন, আবারও দেখা হবে। রিমি, যাই তাহলে। আচ্ছা ঠিক আছে, আপনিও ভালো থাকবেন। রাতের ডিনার কমপ্লিট করে হোটেলের রুমে এসেই বারান্দার পাশাপাশি দাঁড়িয়ে আছি। রাস্তা দিয়ে শাসা করে গাড়ি চলে যায়। মৃদু বাতাস আসছে, ওই আকাশের গায়ে অর্ধচন্দ্র দেখা যায়। ডাক্তার ছেলেটার সাথে তোমার কবে পরিচয় হয়েছে? 3-4 দিন আগে, যেদিন তুমি চৌরাস্তার কথা বলে বাসায় ছিলে। তার মানে তুমি সিনজিতে বাসায় যাওনি? না, বাসে করে গেছিলাম আমি। কেন, টাকা ছিল না? ছিল, কিন্তু যাইনি আমি। আর তাতে সমস্যা কি হয়েছে শুনি? ছিল, কিন্তু যাইনি আমি। আর তাতে সমস্যা কি হয়েছে শুনি? খুব বড় সমস্যা। কি রকম? এখন সে তোমার পিছিপুছি এই কক্সবাজার এসে গেছে, তারপর বলছো কি রকম? দেখো মানিক, এটা কাকতালীয় একটা ঘটনা। রাখো তোমার কাকতালীয় ঘটনা। শালার চোখ দেখলেই বোঝা যাচ্ছে নিশ্চয়ই গভীর কোনো মতলব আছে বেটার। তুমি তাকে শালা বলো কেন? তোমার দরদ হচ্ছে নাকি? আশ্চর্য, বিনা কারণে কেন বলবে? 100 বার বলবো, 1000 বার বলবো। চুপ করো মানিক, ভাল লাগে না এসব। আর আমরা এখানে বেড়াতে আসছি, তৃতীয় ব্যক্তিকে নিয়ে ঝগড়া করার জন্য নয়। তুমি তার সাথে আর কথা বলবে না। কেন? কথা বলে কি এমন ক্ষতি হবে? আমি বলছি তাই বলবে না। লাভ ক্ষতি আমি বুঝতে চাই না। আর যদি কথা বলি? তাহলে তখন খুব খারাপ হয়ে যাবে। কি খারাপ হবে শুনি? সময় হলো দেখতে পাবে তুমি। তুমি খুব বাড়াবাড়ি করছো মানিক। মোটেই না, বরং তুমি একটা অজানা অপরিচিত মানুষের জন্য আমার সঙ্গে এমন করছো। অজানা অপরিচিত মানে কি? তার পরিচয় তো সামান্য জানি। আর শোনো মানিক, তোমার মতো নিচু মানসিকতার মানুষের সাথে কথা বলতে ইচ্ছে করছে না। আমি ঘুমোতে গেলাম। বিছানায় শুয়ে শুয়ে অনেকক্ষণ জেগে আছি। সত্যি সত্যি কি একটু বাড়াবাড়ি হয়ে গেছে নাকি ঠিক আছে? মানিক তো খারাপ কিছু বলেনি। সে তো আমাকে ভালোবাসে, আর তার জন্য সে আমাকে হারানোর ভয় করতেই পারে। এটা তো অপরাধ না, বরং আমার জন্য অজস্র ভালোবাসা। তাহলে কেন আমি তাকে ওভাবে কথা বললাম? মানিক এখনো বারান্দায় দাঁড়িয়ে আছে। হয়তো সে আমার ব্যবহারে অনেক কষ্ট পেয়েছে, কিন্তু সে কি জানে যে আমিও তার জন্য চিন্তা করছি? সে কি জানে যে তাকে ছাড়া আমারও চোখে ঘুম নেই? আমি বিছানা হতে উঠে বারান্দায় মানিকের সামনে গিয়ে দাঁড়ালাম। চুপচাপ দাঁড়িয়ে আছে সে, আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি কোনো কথা না বলে মানিকের বুকে ঝাঁপিয়ে পড়ে ফুপিয়ে কান্না শুরু করে দিয়েছি। সত্যি বলছি মানিক, এই বুকটা ছাড়া আমার আর কোনো কিছু চাই না। বিছানায় যাবে না? না। আমার একা ভালো লাগে না। আর বললাম তো এমন হবে না কখনো। প্লিজ চলো। কালকেই আমরা চলে যাবো রিমি। কেন কেন? কিন্তু কি সমস্যা বলো? তুমি ওই ছেলের। ওর কথা শেষ হবার আগেই আমি আমার ঠোঁট দুটি ওর মুখের কাছে নিয়ে ঠোঁটের সাথে মিলিয়ে দিলাম। আর বিশাল একটা লিপকিস হয়ে গেল। স্বামী স্ত্রী দুজনে চরম সুখটা উপভোগ করার, শরীর প্রস্তুত করার জন্য যেটা যথেষ্ট। আমার সমস্ত শরীর শিহরিত হয়ে গেছে। প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ বলছে মানিককে কাছে যাই। পরম তৃপ্তি পাওয়ার বাসনায় মানববন্ধন করছে দেহের দাবি। মানিকের অনুভূতি বোঝার চেষ্টা করছি, কিন্তু কারোরই কোনো হিতাহিত জ্ঞান নেই। দুজনেই মনে হয় হারিয়ে গেছি কোনো এক স্বর্গ সুখের রাজ্যে। আমার একটা বান্ধবী একদিন বলেছিল,
স্বামী স্ত্রী রাতে ঝগড়া করার পরে সেই রাতেই যদি তারা দুজনেই অভিমান ভুলে গিয়ে জীবনের চরম সুখটা উপভোগ করে, তবে সেটা নাকি অনেক আনন্দ আর তৃপ্তি ভরিয়ে দেয়। আর সেটা নিজে নিজে বুঝতে পারছি। বললাম, মানিক, তুমি আমাকে কোলে করে বিছানায় নিয়ে যাবে? আমি না কোনো শক্তি খুঁজে পাচ্ছি না। সে বলল, চলো তাহলে হারিয়ে যাই ওই নীল আকাশের ওপরে। সকালবেলা ঘুম থেকে উঠে মানিককে দেখতে পাচ্ছি না, তবে একটা কথা বুঝতে পারছি আমি, যে মানিক আর আমার মাঝে একটা দেয়াল তৈরির সম্ভাবনা আছে। যত তাড়াতাড়ি সম্ভব সেটাকে বাধা দিতে হবে, না হলে আমার যে অভিমান আর রাগ, সেটাই বড় ভয়ঙ্কর। মেয়েজাতটা পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ আর বড় অদ্ভুত। কখন কিভাবে বললে পুরুষ মানুষের মন ভালো হয় সেটা যেমন জানে, আবার কি বললে পুরুষ মানুষের মাথা খারাপ হয়ে যায় সেটাও জানে। করুণাও এক ধরনের ভালোবাসা, তবে তা কিন্তু ক্ষতিকারক ভালোবাসা। এই ভালোবাসা মানুষকে মানসিক চিন্তায় অসুস্থ করে দেয়। রাতের সকল ক্লান্তি আর শরীরে আড়মোড়া ভেঙে অনেকক্ষণ ধরে গোসল করলাম। আয়নার সামনে দাঁড়িয়ে গোলাপি রঙের একটা শাড়ি পরেছি, কপালে টিপ, চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক। ভাবছি, সত্যি সত্যি কি আমি খুব সুন্দর? মানিকের মতো মানুষের ভালোবাসা পেতে কতটা সুন্দরী রূপবতী তরুণীর দরকার আমি জানি না, তবে সে আমাকে নিয়ে সুখী, এটাই বড় কথা। মানুষ সৌন্দর্যের পূজারী। আপনি একজন সুন্দর আকর্ষণীয় রমণীর পাশে 2 ঘন্টা বসে থাকুন, তাহলে আপনি দেখবেন সময় উড়ে চলে গেছে, কিন্তু টের পাওয়া যাচ্ছে না। এরপর আপনি এবার গ্রীষ্মে গরমের মাঝে রাস্তায় 2 মিনিট হাঁটুন, মনে হবে আপনি অনন্তকাল ধরে হাঁটছেন। আর রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের কবিতা মনে পড়বে, 1000 বছর ধরে আমি পথ হাঁটতেছি পৃথিবীর পরে। পেটে খাবার না পেয়ে চোচো করছে, কিন্তু মানিকের আসার কোনো লক্ষণ দেখি না। গুনগুন করে গান গাচ্ছি, এবার আসুক, তারে আমি মজা দেখাবো। বারান্দায় দাঁড়িয়ে আছি, সমুদ্র দূর থেকে দেখা যায়, তবে উড়ন্ত পাখিগুলো দেখা যায় না। আমাদের সবার ভুবনই আলাদা, এই ভুবনও একদিন ভাঙবে। আমরা অচেনা এক বৃত্তের দিকে যাত্রা শুরু করব। সেই বৃত্ত কেমন কে জানে? পৃথিবীতেই এত রহস্য, না জানি কত রহস্য অপেক্ষা করছে অদেখা ভুবনে। দরজা কলিং বেল বেজে উঠল। আমি তাড়াতাড়ি দরজা খুলে দেখি মানিক। এতক্ষণ কোথায় ছিলে তুমি? টিকিট কাটতে গেছিলাম। কিসের টিকিট? আমরা বিকেলে চলে যাব, তার টিকিট। আমরা কেন যাব? এখানে সমস্যা আছে তাই। কিসের সমস্যা? তোমাকে নিয়ে সমস্যা। প্রচন্ড ক্ষুধার্ত অবস্থায় আমার রাগ বেড়ে গেল। বললাম, সমস্যা আমার না মানিক, সমস্যা হচ্ছে তোমার। তুমি নিচু মন মানসিকতার মানুষ। কিভাবে? একটা ছোট বিষয়ের জন্য বউকে নিয়ে পালিয়ে যাচ্ছ তুমি। আমার নিজের জিনিস নিজের করে রাখার জন্য আমি সবকিছু করতে পারি। এগুলো আমার একদম পছন্দ না। তাহলে ওই ছেলেকে পছন্দ হয়েছে? কি সব উল্টোপাল্টা কথা বলছো মানিক? তাহলে তোমার যেতে অসুবিধা কোথায়? তোমার মনে এত সন্দেহ কেন? তোমাকে হারানোর ভয়। ন্যাকামি বন্ধ করো। আচ্ছা ঠিক আছে, বন্ধ করছি, কিন্তু 12:30টার সময় গাড়ি ছাড়বে, তাড়াতাড়ি তৈরি হও। আমি যাব না। পাগলামি করিও না রিমি। পাগল তুমি? আচ্ছা ঠিক আছে। নিজের অনিচ্ছা সত্ত্বেও কাউন্টারে বসে আছি। আজ প্রেসিডেন্ট ট্রাভেলস গাড়িতে করে যাব। চাঁদপুর আসার পরে মানিকের সাথে রাগ করে আর কোনো কথা বলিনি আমি। কত কষ্ট করে সমুদ্র দেখতে গেলাম, আর একটা তুচ্ছ ব্যাপার নিয়ে এভাবে চলে আসতে হবে? আমি যদি ঠিক থাকি তাহলে চিন্তার কি আছে এখানে? বুঝতে পারছি না। চাঁদপুর এসেও মন ভালো হলো না, সকল প্রকার কথাবার্তা বন্ধ করে দিলাম। সেও হয়তো রাগ করেছে, কারণ প্রায়ই হোটেল থেকে ভাত খেয়ে বাসায় আসে। আমিও আর জোর করে সাধাসাধি করি না। দুজনের মধ্যে বিশাল একটা কালো মেঘ জমেছে, কিন্তু দুজনেই জেদ করে বসে আছি। প্রতিদিন আমি ভাবি, আজ মানিক এসে হয়তো আমাকে জড়িয়ে ধরে বলবে, চলো দুজনে এক হয়ে যাই। কিন্তু সে বলে না, হয়তো সেও আশা করে আছে বাসায় আসার সাথে সাথে আমি তাকে জড়িয়ে ধরে বলবো। আমার ভুল হয়ে গেছে, কিন্তু কেউ কাউকে কিছু বলা হয় না। আস্তে আস্তে রাগ অভিমান বেড়ে যায়। যার উপরে মায়া পড়েছে তার সঙ্গে শুধু কথা বলতে ইচ্ছে করে। এই ইচ্ছেটি বিপজ্জনক। কথা বলা মানে মায়া বাড়ানো। পুরোপুরি নিশ্চিন্ত নির্ঝঞ্ঝাট জীবনযাপন সম্ভব নয়। সব জীবনেই কিছু ঝামেলা থাকবে। কাবাব যতই ভালো হোক, কাবাবের এক কোনায় ছোট্ট হাড্ডির টুকরা থাকবেই। আল্লাহ মানুষকে প্রচুর ক্ষমতা দিয়েছেন, কিন্তু মনের কথা বুঝবার ক্ষমতা দেননি। একদিন বিকেলে মানিকের আঙ্কেল আন্টি ও তার মামাতো বোন আসলো আমাদের বাসায়। আমি সৌজন্য কথা বলে নিচের রুমে চলে আসি, কিন্তু একটু পরে আবার আমার ডাক পড়ে। তোমার সমস্যা কি জানতে পারি? আমার কোনো সমস্যা নেই। তাহলে এমন করছো কেন? মানিক তোমার জন্য পাগল ছিল, বিয়ে করেছে, তারপরও কিছু বলেনি। কিন্তু মা বাবা মারা যাওয়ার একটা ছেলে দুর্বলতার সুযোগ নিয়ে তুমি একটা সস্তা মেয়ে সব কিছু শেষ করে দিবে, সেটা মানা যায় না।
আন্টি কিসব বলেন আপনি? চুপ করেন তো। এসব বলার জন্য কি আসছেন আপনি? হ্যাঁ মানিক, আমি এগুলো বলার জন্য আসছি। ব্যবসাপাতি সব কিছু ছেড়ে দিয়ে যে সস্তা মেয়ের জন্য সব কিছু শেষ করো, সে কি একবারও তোমার জন্য চিন্তা করে? আন্টি প্লিজ তুমি চুপ করো। থাক মানিক সাহেব, আর নাটক করার দরকার নেই। নিজেই তাকে অপমান করার জন্য ডেকে আনছো, আবার এখন নাটক করো? নাটকের দরকার নেই, মজা করে আমার অপমানিত মুখ দেখো, শান্তি পাবে। কি বলছো তুমি? আমি তাকে কেন ডেকে আনবো? আমি তো তাকে কিছু বলিনি। সেটা বোঝাই যাচ্ছে মানিক সাহেব। আর আন্টি আপনাকে বলছি, আমি আগামীকাল সকালে চলে যাব। আপনার ভাগ্নেকে বলবেন ডিভোর্স দিতে, আর তারপর একটা হীরের টুকরো এনে দেবেন। আমার ভাগ্নে ডিভোর্স দিবে, আর তখন তুমি দেনমোহরের টাকা দিয়ে অন্য জায়গায় বিয়ে বসবে? বাহ, ভালো বুদ্ধি তো। আমরা গরিব ছোটলোক সস্তা মেয়ে হতে পারি, কিন্তু আপনাদের মতো লোভী না। বলেই আমি রুমের মধ্যে চলে গেলাম। পৃথিবীতে দু ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ রাগ প্রকাশ করতে পারে কিন্তু আনন্দ প্রকাশ করতে পারে না। আরেক ধরনের মানুষ আনন্দ প্রকাশ করতে পারে কিন্তু রাগ প্রকাশ করতে পারে না। কিছু কিছু সময় আসে যখন আমরা বিশ্বাস ও অবিশ্বাসের সীমারেখায় অবস্থান করি। তখন আমরা একই সঙ্গে দেখতে পাই ও পাই না, বুঝতে পারি ও পারি না, অনুভব করতে পারি ও পারি না। সে বড় রহস্যময় সময়। মানুষ কি অদ্ভুত দেখেছেন? মানুষ কত সহজেই না ভুল সত্যি ভেবে গ্রহণ করে। সকালবেলা আমি কাপড় চোপড় সবকিছু গুছাচ্ছি আর বাবাকে বলেছি আমাকে নিয়ে আসার জন্য। আমি নিজেই চলে যেতাম, কিন্তু বাবা গত মাসে বাসা পরিবর্তন করেছে, তাই নতুন বাসা খোঁজার চেষ্টা করব না। দরজার সামনে মানিক দাঁড়িয়ে আছে। এগুলো কি হচ্ছে? সবকিছু গুছিয়ে নিচ্ছি, আমার বাবা এখন নিতে আসতেছে। তুমি যাবে না? সস্তা মেয়ে দিয়ে কি করবে তুমি? একটা দামি মেয়ে বিয়ে করে সুখী হও, আর না পেলে তোমার খালাতো বোন তো আছেই পাত্রী। সামনে এসে জোর করে জড়িয়ে ধরলো। আমাকে রেখে যাবে না প্লিজ। আমি যা কিছু করেছি শুধু তোমার জন্য। আমি ধাক্কা দিয়ে তাকে সরিয়ে দিয়ে বললাম, একদম আমার গায়ে হাত দেবে না, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। প্লিজ রিমি, আমার ভুল হয়ে গেছে। আসো দুজনে আবার এক হয়ে যাই। সেটা সম্ভব না মানিক। আর তোমার সাথে আমি মোট 6 রাত এক বিছানায় ঘুমিয়েছি। স্বামী স্ত্রীর চিরন্তন অনুযায়ী শারীরিক সুখ উপভোগ করেছি। আশা করি সেগুলো ভুলে যাবে, মনে করবে একটা মেয়ের সঙ্গে প্রেম করে তাকে নিয়ে আনন্দ করেছো। কিন্তু বিয়ের কথা মাথা থেকে বের করে দাও। হয়তো মরে যাবো আমি। এখন যদি তুমি এই বাসায় মারা যাও, তারপরও আমি বাবা আসার সাথে সাথে তার সাথে চলে যাব। আচ্ছা ঠিক আছে। মানিকের মুখের দিকে তাকিয়ে দেখি তার মুখটা সমগ্র ধরনীর বেদনায় অন্তিম রেখা ধরে আছে। কিন্তু আমার একটা অনুরোধ ছিল। বলো। আলমারিতে যতগুলো শাড়ি আছে সবগুলোই আমি তোমার জন্য কিনেছিলাম, তাই এগুলো নিয়ে যাবে। কারণ এই জীবনে কোনোদিনও হয়তো আর এগুলো দরকার হবে না আমার মতো সস্তা মেয়ের ওগুলো দরকার নেই। মানিক মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে গেল। এবার তার মুখটা দেখে সত্যি সত্যি আমার কষ্ট লাগলো। একবার মনে হলো কি দরকার চলে গিয়ে? সংসারের মধ্যে ঝগড়া বিবাদ হাতাহাতি থাকবেই, তাই বলে কি সংসার ত্যাগ করতে হবে? পরক্ষণেই আবার মনে হলো না, নিজে কেন ছোট হব। সবকিছু গুছিয়ে নেওয়া শেষ হয়ে গেল। এখন শুধু বাবা আসার অপেক্ষা। কিন্তু প্রতিটি নীরব মুহূর্ত মনে করিয়ে দিচ্ছে মনের বেদনাগুলো। রুমের মধ্যে চোখ রেখে মনটা খারাপ হয়ে গেল। কলিং বেল বেজে উঠলো, মনে হয় বাবা এসেছে। আর বাবার এই ক্ষমতাটা প্রচুর আছে, একটা বাসার ঠিকানা দিলে হাজার বস্তির ভেতরেও সে খুঁজে বের করবে। কেমন আছিস মা? ভালো আছি, তুমি একটু বসো, আমি ব্যাগগুলো এনে দিচ্ছি। জামাইবাবু কোথায়? সে বাসায় নেই, তুমি চুপচাপ দাঁড়াও। আচ্ছা, এইটা কি ভাড়া বাড়ি নাকি তোদের নিজেদের? নিজেদের বাড়ি। তোমাকে বলছি না চুপচাপ বসে থাকো। আচ্ছা ঠিক আছে। আমি বাবার কাছে লাগেজগুলো এনে দিলাম। নিচে সিএনজি দাঁড়িয়ে আছে, সেখানে সবগুলো নিয়ে এসে রাখবে। আমি ফ্ল্যাটের চাবি দিতে মানিকের রুমে গেলাম, কিন্তু মানিকের রুমের বারান্দায় বসে আছে। কক্সবাজার থেকে আসার পরে এই 4 দিন মানিক এই রুমে ঘুমিয়েছে, অথচ তার রুমটা দেখলে সত্যি সত্যি মনে হয় যে এমন অগোছালো মানুষের জীবনে আমার থাকাটা খুব প্রয়োজন। কোলবালিশ পড়ে আছে মাটিতে, মাথার পাশের বালিশ দুটো একটা আরেকটার সাথে লড়াই করে। 3টা টি শার্ট আর 2টো শার্ট বিছানার ওপর, কম্বলটা কলেজের নষ্ট কাগজের মতো মোড়ানো। মানিকের দৃষ্টি বাহিরে রাস্তার দিকে। আমি এসেছি সে হয়তো বুঝতে পারছে, কিন্তু কিছু বলেনি, চোখ দিয়ে তাকিয়ে দেখেনি। যেমন ছিল তেমনই বসে আছে সে। মনে মনে বলছি, মানিক একবার আমাকে জড়িয়ে ধরো, তাহলে আমি সত্যি সত্যি আর যাব না। মানিক প্লিজ আমাকে বুকে টেনে নাও। কিন্তু কিছুই বলা হলো না।
পায়ের কাছে চাবিটা রেখে দিয়ে আরো কিছুক্ষণ নীরবে দাঁড়িয়েছিলাম, কিন্তু তার দৃষ্টি পরিবর্তন হলো না। তাই আমি যেভাবে নিঃশব্দে এসেছি ঠিক সেভাবেই নিঃশব্দে চলে এলাম। ড্রয়িং রুমে এসে দেয়ালে ঝুলানো মানিকের বিশাল ফ্রেমে বাঁধা ছবিটির দিকে তাকিয়ে আরেকবার চোখের পানি বেরিয়ে এলো। একটা মানুষের জীবনের এক অভিমান কতটা বিষাক্ত, বিষাদে ভরপুর সেটা জানা ছিল না। এই ছবির দিকে কতদিন তাকিয়েছিলাম, যেদিন থেকে আমি এসেছি সেদিন থেকে। প্রতিদিন মানিক বাসায় না থাকলে আমি মাঝে মাঝে ছবির সামনে দাঁড়িয়ে থাকতাম। ইচ্ছে করছে ছবিটা সাথে করে নিয়ে যাই, কিন্তু তাতে মানিক মনে করবে তার জন্য এখনো আমি পুরি, সেজন্য নিলাম না। সিএনজিতে ওঠার সময় উপরের দিকে তাকিয়ে দেখি মানিক আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। করুণা, দয়া, ভালোবাসা, অভিমান মিশ্রিত সেই মুখের অস্পষ্ট ভাষা আমার জানা নেই। আজ 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস, তাই রাস্তায় বিভিন্ন শ্রমিকদের মিছিল, মিটিং ও সমাবেশ চলছে। শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা করতে পারে শুধু শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। মূলত যারা শ্রমিক তারা এই দিনটাও কাজ করেই পেটের ক্ষুধা নিবারণ করে। একবার টিভিতে কোনো এক শ্রমিক দিবসে সাংবাদিক ও কয়েকজন ইটভাঙা শ্রমিকদের সাক্ষাৎকার দেখেছি। সাংবাদিক প্রশ্ন করেছিলেন, আজকের এই দিবসে আপনারা কেন কাজ করেন? তখন তারা বলেছিল, কাজ না করলে খেতে দেবে কে? সাংবাদিক সেই প্রশ্নের জবাব দেশবাসীর কাছে জানতে চেয়েছিলেন। জানি না কতজন সেই জবাব দিতে পারে। নতুন বাসায় এসে একটা জিনিস লক্ষ্য করেছি, যে সৎ মা আমাকে আর আগের মতো বকাবকি করে না। বাবা এখন সব সময় তাকে ঝাড়ি দিয়ে কথা বলতে পারে। আমি সারাক্ষণ চুপচাপ শুয়ে বসে আর বিভিন্ন গল্প উপন্যাস পড়ে দিন কাটাই। যেদিন এসেছি ঠিক সেদিন থেকে আমার পুরাতন সিম বন্ধ করে রেখেছি। বন্ধু বান্ধবী, আত্মীয় স্বজন কারোর সাথে যোগাযোগ নেই, আর মানিকের সাথেও না। সম্পর্কের বন্ধন ঠিক প্যারেকের প্যাচের মতো, একবার যদি প্যাচ কেটে যায় তার যত চেষ্টাই করো না কেন তার আগের মতো মজবুত হয় না। হয়তো কৌশলে বা বল প্রয়োগে তা আগের মতো থাকবে, কিন্তু ভেতরটা দেখলে একদম নড়বড়ে। কিছু কিছু সময় আসে যখন আমরা বিশ্বাস ও অবিশ্বাসের সীমারেখায় অবস্থান করি। তখন আমরা একই সঙ্গে দেখতে পাই ও পাই না, বুঝতে পারি ও পারি না, অনুভব করতে পারি ও পারি না। সে বড় রহস্যময় সময়। মানিকের কাছ থেকে এসেছি আজ 2 মাস 11 দিন হয়ে গেল। কলেজেও যাইনি এতদিন, কিন্তু আগামীকাল যেতে হবে। কারণ আমার জানা মতে সপ্তাহখানিক পরে কলেজের টেস্ট পরীক্ষা শুরু হবার কথা, এটা পূর্ব নির্ধারিত ছিল। কিন্তু এখন কবে কোন পরীক্ষা, পরীক্ষার রুটিন, সময়, প্রবেশপত্র সবকিছুর জন্য কলেজ যাওয়া জরুরি। এতদিন বই খাতার ব্যাগটা খোলা হয়নি, আর সন্ধ্যাবেলা তাই ব্যাগ নিয়ে খুলতে বসলাম কিছু বই বের করার জন্য। ব্যাগের ভেতর একটা প্যাকেট দেখে অবাক হচ্ছি, কিন্তু এটা যে মানিক দিয়েছে সেটা বোঝা যাচ্ছে। প্যাকেটের ভেতর অনেকগুলো টাকা, গুনে দেখি 50,000 টাকা, আর একটা এটিএম কার্ড ও একটা সাদা কাগজ, যার সবার নিচে সুন্দর করে লেখা আছে, কালি ফুরিয়ে গেছে। পরের দিন সকালে কলেজের সামনে আমাদের সেই রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে আছি। মনে মনে ভাবি, এখন যদি মানিক আমাকে দেখে ফেলে তাহলে কি করবে সে? পেছন থেকে দৌড়ে এসে কেউ একজন রাস্তার শত মানুষের সামনে আমাকে জড়িয়ে ধরল। আমি জানি এটা আমার মানিক, তার শরীরের আলাদা ঘ্রাণ আমার পরিচিত। আমিও তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম, কিন্তু ভুলে গিয়েছি যে আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি। কোথায় ছিলে তুমি? আমার কথা একবারও মনে পড়ে নাই তোমার? প্রতিটি মুহূর্ত আমি তোমার কথা ভেবে আর তোমার স্মৃতি স্মরণ করে বেঁচে আছি। তাহলে এতদিন দূরে ছিলে কেন? অভিমানী। তোমাকে আমি কত খুঁজেছি, কিন্তু তোমাদের বাসা পরিবর্তন করা হয়েছে তাই পাইনি। খুব কষ্টে ছিলে তুমি? হুম। আবার নেশা করা শুরু করনি তো? খাওয়া দাওয়া ঠিক মতো করছো? সবকিছু ঠিক মতো আছে, কারণ আমি জানতাম তুমি ফিরে আসবে। তাই ভাবলাম যেদিন তুমি ফিরে আসবে সেদিন যদি দেখতে পাও আমি নেশা করি, ঠিক মতো খাওয়া দাওয়া করি না, তাহলে তো তুমি খুব বকাবকি করবে। আর আবার যদি অভিমান করে চলে যাও, তাই ঠিক মতো আছি। ভদ্র স্বামী আমার। কিন্তু তোমার কপালে বকা আছে। কেন কেন কেন? না ঘুমিয়ে চোখের নিচে কালি জমে গেছে। মাথার চুল কবে শ্যাম্পু আর তেল দিছো তা হয়তো তুমি তো দূরের কথা, তোমার চুলও জানে না। আজ বাসায় গিয়ে তুমি নিজ হাতে শ্যাম্পু করে গোসল করিয়ে দিও, তারপর বিকেলে ছাদে দাঁড়িয়ে সুন্দর করে তেল দিয়ে দিবে, ঠিক আছে? মনে থাকবে তোমার? তাহলে এবার ছাড়ো তাড়াতাড়ি। সমস্ত রাস্তার মানুষ তাকিয়ে তাকিয়ে আমাদের শুটিং দেখছে। কেউ একজন আমার হাত ধরে টানছে। তাকিয়ে দেখে ছোট্ট একটা বাচ্চা মেয়ে কতগুলো গোলাপ ফুল বিক্রি করার জন্য দাঁড়িয়ে আছে। তার মানে আমি এতক্ষণ কল্পনা করেছি, আর দিনের বেলায় রৌদ্রময় মুহূর্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বপ্ন দেখছিলাম। 5টা গোলাপ ফুল কিনে বাচ্চাটিকে 200 টাকা দিয়ে দিলাম। ভেতরে মানিককে দেখা যাচ্ছে না,
ক্যাশ বাক্সে বুড়ো কাকা বসে আছে। আমি আস্তে আস্তে হোটেলের মধ্যে গেলাম। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আমি ভালো আছি। কাকা মানিক কোথায়? হোটেলে আসেনি এখনো? তুমি একটা খালি টেবিলের সামনে চেয়ার পেতে বসে আছো, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। কাকার মুখ হঠাৎ কালো হয়ে গেল, কিন্তু কেন সেটা বুঝতে পারছি না আমি। এক কোণে গিয়ে বসে আছি আমি। কাকা এসে আমার সামনে চেয়ারে বসলো, বলল, তুমি এতদিন কোথায় ছিলে মা? বাবার বাড়িতে ছিলাম। তোমার আগের ঠিকানায় তো খুঁজে পেলাম না। তোমার বান্ধবীদের মাধ্যমে খোঁজার চেষ্টা করেছি অনেক, কিন্তু পাইনি। বান্ধবীদের মাধ্যমে কেন? মানিক তো আমাদের আগের বাসা চিনতো। মানিক কোথায়? তুমি তো পহেলা মে চলে গেছিলে, তাই না? জি কাকা। ওর 3 দিন পরে মে মাসের 4 তারিখে হোটেল থেকে বাসায় যাওয়ার পথে মেরুল বাড্ডার মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে অনেক গুরুতর আহত হয়ে আমরা তাকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলাম। আমার সমস্ত শরীর শীতল হয়ে গেল। কাঁপা কাঁপা গলায় বললাম, দাদা তারপর? 6 থেকে 7 ঘন্টার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। আমাদের সকলের সাথে হাসি খুশি হয়ে কথা বলল। আমরা সবাই আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করি। মানিক আমাদের সবাইকে বাসায় যেতে বলে, আর সে একা রবে হাসপাতালে। আমি অনেক জোর করলাম থাকার জন্য, কিন্তু সে বলল, কাকা আমি সুস্থ হয়ে গেছি, আপনারা চিন্তা করছেন কেন? তারপর আমরা সবাই বাসায় চলে গেলাম। দাদা তারপর? রাত 3টা বাজে মানিক আমাকে ফোন করলো, কিন্তু আমি অবাক হলাম আর ভয়ও পেলাম। তখন মানিক বলল, কাকা একটা কথা বলার জন্য ফোন করেছি। আমি বললাম, কি কথা মানিক? সে বলল, কাকা আপনার মোবাইলে রেকর্ডিং চালু আছে, না থাকলে আমার কথাগুলো রেকর্ড করেন। তখন আমি আমার মোবাইলে রেকর্ড চালু করি। তখন মানিক বলল, মনোযোগ দিয়ে শুনেন কাকা, যদি হঠাৎ করে কখনো আমি মরে যাই তাহলে আমার বাড়িটা রিমির জন্য রেখে দিবেন, আর রেস্টুরেন্টটা আমাদের বাসার পাশের মসজিদে দান করে দিবেন। ওই রেস্টুরেন্টে যত লাভ হবে সবকিছু তখন মসজিদে জমা হবে। আমি বললাম, মানিক কি হয়েছে বাবা? তোমার শরীর কি বেশি খারাপ লাগছে নাকি? আমি এখনই আসবো? সে বলল, না কাকা আসার দরকার নেই, হঠাৎ করে একটা স্বপ্ন দেখে জেগে উঠেছি, তাই আবল তাবল বলছি, কিন্তু যা বললাম সেগুলো রেকর্ড রেখে দিবেন, আর একটা উকিল ডেকে সবকিছু ঠিক করবেন, দলিলে লিখে রাখবেন যদি কোনোদিন রিমি ফিরে না আসে তবে ওই বাড়িটা একটা বৃদ্ধাশ্রম খোলা হবে। আমি বললাম, ঠিক আছে বাবা, তাহলে তুমি এখন ঘুমিয়ে পড়ো, আমি ফজরের নামাজ পড়ে তাড়াতাড়ি চলে আসবো। পরের দিন ফজরের নামাজ পড়ে আমি হাসপাতালে চলে গেলাম। দেখলাম মানিক ঘুমিয়ে আছে, কিন্তু ঘুমের পজিশন দেখে আমার কেন যেন ভয় হলো। আমি প্রথমে 3-4টা ডাক দিলাম, কিন্তু কোনো উত্তর না পেয়ে শরীর ধরে ধাক্কা দিলে অনুভব করলাম সমস্ত শরীর ঠান্ডা হয়ে গেছে। দৌড়ে ডাক্তারকে ডাকতে লাগলাম। আমি জরুরি বিভাগের ডাক্তার নিয়ে এলাম। ডাক্তার পরীক্ষা করে বলল, মানিক অনেক আগেই মারা গেছে। আমি তখন হাউমাউ করে কান্না করছি। ওর সেই নিষ্পাপ ঘুমন্ত মৃত্যু মুখটা এখনো আমার চোখে ভাসে প্রতিদিন। আমি নিজ হাতে ওকে কবরে চিরনিদ্রায় শয়িত করে দিয়েছি। ওর কবর ওদের বাসার পাশের যে মসজিদে মানিক এই রেস্টুরেন্ট দান করে গেছে সেই মসজিদের পাশে দিয়েছি। জীবনের শেষবারের মতো ওর বাসার সামনে নিয়ে গিয়েছিলাম। তোমাদের বাসা সেই রকমই আছে। আমি সপ্তাহে 2 দিন গিয়ে সমস্ত রুম ঝাড়ু দিয়ে পরিষ্কার করি। ওই বাড়ির কাগজপত্র তোমার নামে করা আছে, তুমি ওটা গ্রহণ করে মানিকের দেয়া শেষ উপহারটার মর্যাদা রক্ষা করো। আমি সাবিয়া আক্তার রিমি। এখন দাঁড়িয়ে আছি ড্রয়িং রুমে মানিকের সেই ফ্রেমে বাঁধা ছবিটির দিকে। ছবিটি হয়তো জানে না তার আসল শরীরটা মারা গেছে। যদি জানতো তাহলে ছবিটার মুখে এত হাসি থাকতো না। সেই হাসিটার দিকে তাকিয়ে বারবার বলতে ইচ্ছে করছে, বিশ্বাস করো আজও ভালোবাসি। রান্নাঘরে আমি যাওয়ার সময় একটা পাতিলে কিছু নুডলস রান্না করে রেখেছিলাম। সেগুলো নষ্ট হয়ে কালো রূপ ধারণ করে পড়ে আছে। প্রতিটি জিনিস আগের মতো পড়ে আছে, যেমনটা আমি সাজিয়ে রেখেছি। মানিকের রুমের মধ্যে গিয়ে দেখলাম সেদিন আমি যাবার সময় যে চেয়ারে মানিক বসেছিল সেই চেয়ার এখনো সেখানেই পাতা আছে। হয়তো তার মনিবের অপেক্ষা করছে। আমি যে তার মনিবের স্ত্রী সেটা মনে হয় সে চিনতে পারে নাই। যদি চিনতো তবে সে আমাকে হয়তো ডাকতো আর বলতো, মানিক কোথায় আছে ভাবি? বিছানার কোলবালিশ এখনো সেই ফ্লোরে পড়ে আছে, কিন্তু কাকা নাকি সপ্তাহে 2 দিন পরিষ্কার করে। তাহলে সে কি এটা কখনো খেয়াল করেনি?